স্বাগত জানাচ্ছি সবাইকে। আজ আমরা বিশ্ব বাণিজ্যের দারুণ একটা কৌশলগত পরিবর্তন নিয়ে আলোচনা করতে যাচ্ছি। গ্লোবাল সাপ্লাই চেইন বা বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় কিন্তু নীরবে একটা বড় ধরনের বিপ্লব ঘটে যাচ্ছে। আর এর ঠিক কেন্দ্রবিন্দুতে রয়েছে মেড ইন বাংলাদেশ এক্সপো। এই আয়োজনটা ঠিক কিভাবে উদীয়মান অর্থনীতিগুলোকে এক সুতোয় গাচ্ছে, আজ আমরা সেটাই এক্সপ্লোর করব। এখন আপনাদের মনে স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন আসতে পারে, তাই না? দ্রুত বর্ধনশীল একটা উৎপাদনশীল দেশ, যারা মূলত এতদিন পশ্চিমা দেশগুলোর ওপর নির্ভরশীল ছিল, তারা হঠাৎ করে কিভাবে প্রথাগত সীমানা পেরিয়ে নতুন বৈশ্বিক অংশীদারদের দিকে ঝুঁকছে? মানে পুরনো আর চেনা ক্রেতাদের গণ্ডি পেরিয়ে কিভাবে তারা সম্পূর্ণ নতুন আর বিশাল এক বাজারের সন্ধান পাচ্ছে? এর উত্তরটা লুকিয়ে আছে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপের মধ্যে। তো পুরো ব্যাপারটা বুঝতে আমরা কয়েকটা ধাপে এগোব। প্রথমে দেখব সাউথ সাউথ বাণিজ্যের প্রসার, এরপর বাংলাদেশ ব্রাজিলের সেতুবন্ধন, এই এক্সপোর আসল লক্ষ্য, আমাদের শিল্পখাতগুলোর রিব্র্যান্ডিং, ল্যাটিন আমেরিকার বাজারে ঢোকার কৌশল, আর সবশেষে দ্বিপাক্ষিক বাণিজ্যের ভবিষ্যৎ। চলুন তাহলে শুরু করা যাক প্রথম বিষয়টা দিয়ে, অর্থাৎ সাউথ সাউথ বাণিজ্যের প্রসার। আমরা যদি বিশ্ব অর্থনীতির একটু বড় চিত্রটার দিকে নজর দিই, তাহলে দেখব ঐতিহাসিকভাবে আমাদের রপ্তানি মূলত যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন বা কানাডার মতো পশ্চিমা দেশগুলোর উপর নির্ভরশীল ছিল। কিন্তু এখন গেমটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন সরাসরি নজর দেওয়া হচ্ছে ব্রাজিল, ল্যাটিন আমেরিকা আর ব্রিক্স দেশগুলোর বিশাল ভোক্তা শ্রেণীর দিকে। এটা শুধু নতুন বাজার খোঁজা নয়, বরং এটা হলো সরাসরি পার্টনারশিপ বা অংশীদারিত্ব গড়ে তোলার একটা মাস্টার প্ল্যান। এই কথাটা বর্তমান বিশ্ব বাণিজ্যের আসল সুরটা একদম নিখুঁতভাবে ধরেছে। এশিয়া, আফ্রিকা আর ল্যাটিন আমেরিকার দেশগুলো এখন খুব ভালো করেই বুঝে গেছে যে পশ্চিমা বিশ্বের মধ্যস্থতা ছাড়াই তারা নিজেদের অর্থনৈতিক ভাগ্য নিজেরাই গড়তে পারে। তারা এখন নিজেদের মধ্যে সরাসরি বাণিজ্যের এক শক্তিশালী জাল বুনছে। এবার আসি দ্বিতীয় পয়েন্টে, বাংলাদেশ আর ব্রাজিলের মধ্যকার সেতুবন্ধন। ব্রাজিল কিন্তু ল্যাটিন আমেরিকার একটা বিশাল গেটওয়ে। ব্রাজিল ল্যাটিন আমেরিকার সবচেয়ে বড় অর্থনীতি হলেও তাদের সাথে আমাদের বাণিজ্যের চিত্রটা কিন্তু বেশ অসম। একটু ভেবে দেখুন, আমরা ব্রাজিল থেকে প্রচুর পরিমাণে তুলা, চিনি, সয়াবিন আর গম আমদানি করি, কিন্তু উল্টো দিকে ব্রাজিলে আমাদের রপ্তানির পরিমাণ একেবারেই নগণ্য। তো বুঝতেই পারছেন, এই বিশাল বাণিজ্য ঘাটতি কমানোর জন্য জোরালো একটা ধাক্কা বা উদ্যোগের ভীষণ প্রয়োজন ছিল। আর ঠিক এই জায়গাটাতেই আসে আমাদের ৩ নম্বর পয়েন্ট, মেড ইন বাংলাদেশ এক্সপোর মূল লক্ষ্য। বাণিজ্যের এই বিশাল ঘাটতি মোকাবিলার জন্যই ব্রাজিল বাংলাদেশ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি বা BBCCI একটা ঐতিহাসিক উদ্যোগ নেয়। সাও পাওলোতে আয়োজিত এই এক্সপোর লক্ষ্য কিন্তু শুধু পণ্য বেচাকেনা নয়, এর আসল টার্গেট হল দুই দেশের ব্যবসায়ীদের মধ্যে সরাসরি একটা ব্রিজ বা সেতুবন্ধন তৈরি করা, বাণিজ্যের অসমতা দূর করা, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ নিয়ে আসা এবং সবচেয়ে জরুরি বিষয়, আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সক্ষমতার একটা শক্তিশালী ব্র্যান্ড ইমেজ তৈরি করা। এখন চলুন ৪ নম্বর পয়েন্টে যাই। এই প্রদর্শনীতে আসলে কোন কোন শিল্পখাত জায়গা করে নিচ্ছে? এখানেই লুকিয়ে আছে শিল্পের রিব্র্যান্ডিংয়ের আসল জাদু। বিশ্বের অনেকেরই হয়তো ধারণা বাংলাদেশ মানেই শুধু তৈরি পোশাক বা গার্মেন্টস, তাই না? কিন্তু এই পুরনো ধারণাটা ভাঙার সময় চলে এসেছে। জানলে অবাক হবেন, বাংলাদেশ বর্তমানে বিশ্বের ১৫০টিরও বেশি দেশে বিশ্বমানের ফার্মাসিউটিক্যালস বা ওষুধ রপ্তানি করছে। ল্যাটিন আমেরিকার ক্রেতাদের কাছে এই তথ্যটা আক্ষরিক অর্থেই একটা বড় চমক। শুধু ওষুধ নয়, আছে আমাদের ঐতিহ্যবাহী পাট শিল্প। আজকের বিশ্ব পরিবেশ নিয়ে কতটা সচেতন সেটা তো আমরা সবাই জানি। ল্যাটিন আমেরিকার এই পরিবেশ সচেতন বাজারে প্লাস্টিকের বিকল্প হিসেবে বাংলাদেশের পরিবেশ বান্ধব আর টেকসই পাটজাত পণ্যের চাহিদা কিন্তু একেবারে আকাশ ছোঁয়া হতে পারে। তার মানে দাঁড়াচ্ছে বাংলাদেশ আজ এক বহুমুখী উৎপাদনশীল হাব। তৈরি পোশাক তো আছেই, এর পাশাপাশি ওষুধ, টেকসই পাট, চামড়াজাত পণ্য, কৃষিজাত খাবার, এমনকি আমাদের আইসিটি বা তথ্য প্রযুক্তি খাতও এই এক্সপোতে দাপটের সাথে জায়গা করে নিয়েছে। এটা একদম পরিষ্কার করে দিচ্ছে যে বিশ্বের যে কোনো দেশের বহুমুখী চাহিদা মেটানোর সক্ষমতা এখন আমাদের আছে। দারুণ সব শিল্প খাত তো দেখলাম, কিন্তু এগুলো ল্যাটিন আমেরিকার বাজারে ঢুকছে কিভাবে? এটাই আমাদের ৫ নম্বর আলোচনার বিষয়। এই বাজারে প্রবেশের কৌশলটা মূলত ৩ ধাপে কাজ করে। প্রথমত, এক্সপোতে একদম ফেস টু ফেস নেটওয়ার্কিং হচ্ছে। দ্বিতীয়ত, আন্তর্জাতিক কোনো সোর্সিং এজেন্ট বা তৃতীয় পক্ষের সাহায্য ছাড়াই ক্রেতা আর বিক্রেতার মধ্যে সরাসরি একটা আস্থার জায়গা তৈরি হচ্ছে, সাথে চলছে বাজার গবেষণা। আর তৃতীয় ধাপে গিয়ে তারা দীর্ঘমেয়াদী ব্যবসায়িক চুক্তিতে আবদ্ধ হচ্ছেন। ভাবুন একবার, পশ্চিমা মধ্যস্থতাকারীদের পুরোপুরি বাইপাস করে সরাসরি এই সম্পর্কগুলো গড়ে উঠছে।
এর ফলে ব্যবসায়ীরা হাতে নাতে বেশ কিছু সুবিধা পাচ্ছেন। নতুন বাজারের পাশাপাশি সরাসরি ক্রেতাদের সাথে যোগাযোগের ফলে কমার্শিয়াল রিস্ক বা বাণিজ্যিক ঝুঁকি অনেক কমে যাচ্ছে। অনগ্রাউন্ড বা মাঠ পর্যায়ের বাজার পরিস্থিতি সম্পর্কে সরাসরি জানা যাচ্ছে, ব্র্যান্ডের পরিচিতি বাড়ছে, আর সবচেয়ে বড় কথা হল BBCI এর মতো প্রতিষ্ঠানের সহায়তা এই পুরো উদ্যোগটাকে একটা মজবুত ভিত্তি দিচ্ছে। এবার চলে আসছি আমাদের শেষ পয়েন্টে। এই দ্বিপাক্ষিক বাণিজ্যের ভবিষ্যৎ আসলে কেমন? সাউথ সাউথ পার্টনারশিপের এই গতি আমাদের ভবিষ্যতে ঠিক কোথায় নিয়ে যাবে, সামনের দিনগুলোর দিকে তাকালেই সেটা পরিষ্কার হয়ে যায়। 2025 সালের জুনে সাও পাওলোতে যে ঐতিহাসিক প্রথম আসরটি হতে যাচ্ছে, সেটা রেশ ধরে 2026 সালের নভেম্বরেই এর দ্বিতীয় আসরের পরিকল্পনা শুরু হয়ে গেছে। আর ধারণা করা হচ্ছে পরের আসরটা হবে আরও অনেক বড় স্কেলের, যেখানে আরও নতুন নতুন খাত অংশ নেবে। বোঝাই যাচ্ছে এই উদ্যোগটা অনেক লম্বা রেসের ঘোড়া। এখান থেকে সবচেয়ে বড় টেকঅ্যাওয়েটা হল কৌশলগত ধারাবাহিকতা। এই ধরনের সরাসরি অর্থনৈতিক ব্রিজগুলো শুধু তাৎক্ষণিক কেনাবেচার জন্যই নয়, বরং উদীয়মান অর্থনীতিগুলোর ভবিষ্যৎ গড়ার জন্যই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশ্ব দরবারে নিজেদের অবস্থান শক্ত করতে আর ইন্টারন্যাশনাল ব্র্যান্ডিং নিশ্চিত করতে এই ধরনের প্ল্যাটফর্মের আসলেই কোনো বিকল্প নেই। আজকের আলোচনা শেষ করার আগে একটা চিন্তা উদ্রেককারী প্রশ্ন আপনাদের সামনে রেখে যেতে চাই। যেভাবে ল্যাটিন আমেরিকা, এশিয়া আর আফ্রিকার দেশগুলো নিজেদের মধ্যে সরাসরি বাণিজ্য বাড়াচ্ছে, তাতে কি এমন দিন খুব দূরে যখন বিশ্ব বাণিজ্যের মূল কেন্দ্রবিন্দু পশ্চিমা বিশ্ব থেকে সরে গিয়ে এই গ্লোবাল সাউথেই স্থায়ী হবে? কি মনে হয় আপনাদের? এই পরিবর্তনের দিকে কড়া নজর রাখা আগামী দিনে বৈশ্বিক অর্থনীতি বোঝার জন্য একদম অপরিহার্য। আশা করি আজকের এই আলোচনা আপনাদের বিশ্ব বাণিজ্যের ভবিষ্যৎ নিয়ে নতুন করে ভাবতে সাহায্য করবে।